আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা একটি নতুন নাটক নিয়ে এসেছি। নাটকের নাম হোয়েন দ্য স্টার্স গসিপ। নাটকে দেখানো হয়েছে ডক্টর রিয়ন, যে আসলে একজন গাইনোকোলজিস্ট। সে তার প্রফেশনাল অ্যাফেয়ার ঠিকমতো করতে গিয়ে ঝামেলায় পড়ে দেশের সবচাইতে বড়লোক ব্যবসায়ী এমজে গ্রুপের মালিকের ছেলে মেয়ের সাথে, আর তার মেয়ে ভালোবেসে ফেলে ডক্টর রিয়নকে। এরপরে ডক্টর রিয়নের এই সম্পর্ক মেনে নিতে চায় না এমজে গ্রুপের প্রধান। তারপর আমরা দেখি রিয়নকে অনেক টাকা খরচ করে পাঠিয়ে দেওয়া হয় অ্যাস্ট্রোনট হিসেবে, অর্থাৎ ভিজিটর হিসেবে স্পেস স্টেশনে। আর সেখানে গিয়ে প্রথমে সে অনেক ঝামেলায় পড়ে, কিন্তু পরবর্তীতে দেখানো হয় যে তাকে আসলে একটি গোপন মিশনে পাঠানো হয়েছে। আর সেই মিশন আর কিছুই নয়, কিভাবে আসলে স্পেসে নতুনভাবে মানুষের ব্রিডিং করা যায়। আর সেই ডিম্বাণুটি সেই নিয়ে যায় ফ্রোজেন হিসেবে। আর তারপর থেকে নানা ঝামেলায় জড়াতে থাকে। ডক্টর হিসেবেও সে সেখানে বিভিন্ন দায়িত্ব পালন করে। আর এভাবেই এই নাটকের কাহিনী আগাতে থাকে। যারা আমার মতো লিমিন হোকে পছন্দ করেন তারা এই নাটকটি দেখতে থাকুন। 16 পর্বের এই নাটক চলবে আমাদের কিটি কে ড্রামা এক্সপ্লেইনার চ্যানেলটিকে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন শুরু করি। এপিসোড 9-এর শুরুতেই আমরা দেখি চেয়ারম্যান চই আকাশের দিকে তাকিয়ে স্পেস ক্রাফটটিকে খোঁজার চেষ্টা করছে। সহকারী জানায় ইলেকট্রিসিটি যাওয়ার কারণে মনে হয় আর সেটি দেখা যাচ্ছে না। তখন চেয়ারম্যান অবাক হয়ে বলে, কেন? ইলেকট্রিসিটি চলে গেলে তো অক্সিজেন উৎপন্ন হবে না, তাহলে আমার নাতির কি হবে, আর রিয়ংয়েরই বা কী হবে? সেই সময় তার ডক্টর দৌড়ে এসে দেখায় যে দেখুন, মরুলাটি এখনও জীবিত আছে। আমরা যে ফ্রিজটি ডক্টর রিয়নকে দিয়েছিলাম সেটি আমাদেরকে সিগন্যাল পাঠিয়েছে আমাদেরই গোপন স্যাটেলাইটের মাধ্যমে। আর তখন সবাই খুশি হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তারা ছেলের বউকে খবরটি দিতে যায়। আর সেই সময় ছেলের বউয়ের কাছে ডক্টর শিওন যেতে চাচ্ছিল, তাদেরকে আসতে দেখে সে আড়াল হয়ে যায়। চেয়ারম্যান চই তার ছেলের বউয়ের কাছে এসে সেই সুখবরটি দেয় এবং তাকে সেই মরুলার ছবিটিও দেখায় যে 16টি মরুলাই জীবিত আছে। আর তখন তো সে অনেক খুশি হয়ে যায়। আর তখন তার শ্বশুর বলে, যেভাবেই হোক রিয়নকে বাঁচাতে হবে, আমি তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করব, না হলে আমার নাতিদের কি অবস্থা হবে। মহাকাশের সব রকম দূষণ থেকে তখনও মরুলাগুলা ভালো রয়েছে, এটাই তাকে নিশ্চিত করে জানানো হলে সে তখন খুশি হয় আর ব্যবস্থা করতে চায় তাকে ফিরিয়ে আনার। এটি শিয়ং শুনেও নিশ্চিন্ত হয় যে এখন আর চিন্তা নেই, চেয়ারম্যান চই তাকে যেভাবেই হোক বাঁচিয়ে আনবে। তবে মন খারাপ করে বন্ধুর সাথে কাটানো সময়গুলো মনে করে তার বন্ধু তার অনুপস্থিতিতে তার মায়ের যত্ন নিতে বলেছিল। আর সেটা সে ভাবে যে তুমি ফিরে আসলেই আমার মনে শান্তি পাবে, তোমার জন্য আমি অপেক্ষা করছি। এদিকে পার্ক গঙ্গাকে দেখানো হয়, সে যখন গাড়ি থেকে নামে তখন সে দেখতে পায় যে সেখানে রিয়নের প্রেমিকাও নেমেছে। দুইজন মোটামুটি চেস করেই স্পেস স্টেশনের দিকে আগাতে থাকে। আর সেখানে আইডি কার্ড থাকার কারণে গঙ্গা ঢুকে যায় আর গোয়েং বাইরে থেকে যায়। গোয়েং বলে যে মনে করবেন না, সে অনেক বড়লোক একজন ট্যুরিস্ট, সে কিন্তু আমার ফিয়ান্সে, এটা মাথায় রাখবেন। তখন গঙ্গাও বলে যে যে ওখানে আটকে গেছে সে আমার লাভার, এটা আপনি মনে রাখবেন আর আমি তাকে বাঁচাবই। এদিকে চেয়ারম্যান চই তার ট্রান্সলেটরের সাহায্য নিয়ে যার কাছ থেকে স্যাটেলাইটটি কেনা হয়েছিল তার সঙ্গে কথা বলতে থাকে যে কিভাবে স্পেসে 4 ঘন্টার মধ্যেই কোনো একটি স্যাটেলাইট পাঠানো যায়। বিক্রেতা জানায় অ্যাস্ট্রোনটদের লাইফ থ্রেটেনিং করে তিনি কোনো কিছুই বিক্রি করতে পারবে না এবং এ ব্যাপারে সাহায্য করতে পারবে না। এরপর ফোন কেটে দিলে চেয়ারম্যান চই অনেক রেগে যায়। সিন কাট করে ফিরে আসা 4 জন অ্যাস্ট্রোনটদের দেখানো হয় যে তাদেরকে ক্যালিফোর্নিয়াতে একটি প্লেনে উঠানো হচ্ছে সাউথ কোরিয়াতে নিয়ে আসার জন্য। প্রথমে আমরা দেখি তারা স্মার্টলি হেঁটে আসে, কিন্তু একটু পরে তারা সেখানে হুড়মুড় খেয়ে পড়ে যায়, অর্থাৎ তারা হাঁটতেও পারছে না। তারপর সবাই মিলে তাদেরকে ধরে এনে সেখানে বসিয়ে দিয়ে বলে, আপাতত আপনারা এখানে বসে থাকুন। আর তারা অনেক পানি চায়, তাদেরকে অনেক পানিও দেওয়া হয়। এরপর ক্যাং বলে যে আমি কিন্তু জানি যে তোমাদের কারণে কমান্ডার আর ডক্টর ইয়ং বিপদে পড়েছে, তোমরা তাকে হেল্প করেছো এবং তারা এটি বাঁচাতে গিয়ে এই কাজটি করেছে। আমি তাকে দেখেছি, সে শেষ পর্যন্ত মরুলাটি নিতে গিয়েছিল। আর তারা তো সবাই অবাক হয়ে যায়, ক্যাংয়ের কথায় কোনো জবাব না দিয়ে চুপচাপ থাকে। ক্যাং বলে, তোমাদেরকে আমি দেখে নিব, আমার বিচার হলে তোমাদেরও এই কাজে বিচার হতে হবে। আর শান্তি তাদের কোরিয়ান ভাষা না বুঝতে পেরে শুধু হাসতে থাকে। এদিকে স্পেসের যে যানটি যাওয়ার কথা সেখানে যে ডামিটি ছিল যাওয়ার জন্য রেডি করছিল তারা, সেই ডামিটি সেখান থেকে উধাও হয়ে গেলে বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। আর আমাদের দেখানো হয় সায়েন্টিস্টরা চিফ সবার সঙ্গে বসে মিটিং করছে এবং কোন যানটি পাঠালে ভালো হবে সেটা নিয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে এবং কোন যানটি দ্রুত যেতে পারে সেই নিয়ে তারা সবাই মিলে বৈঠক করছে। সে সময় চিপের কাছে ফোন চলে আসে যে যে ডামিটা রেডি করা হয়েছিল ডামিটি চুরি হয়ে গেছে। আমরা দেখি ডামিটা নিয়ে
পার্ক গংয়ে রওনা দিয়ে চলে এসেছে এবং সেই মিটিংয়ের মধ্যে এসে সেই ডলটিকে ফেলে দেয় টেবিলের উপরে। বলে যে দেখো, যে ডলের হাঁটি ঠিক নাই তার তোমরা তাকে পাঠাতে চাচ্ছ, এই ডামি মানিকিওরটা কী করবে সেখানে গিয়ে? আমি যেতে চাই, তোমরা আমাকে পারমিশন দাও। এরপরে সে পুরা বোর্ডকে কনভিন্স করার চেষ্টা করে যে তার যাওয়াটা কতটা জরুরি, কিন্তু সবাই মিলে বলে যে তার যাওয়া অনেক ভয়াবহ হবে, আর যেহেতু সেটি এখনও ভঙ্গুর অবস্থায় আছে। এই সময় আমাদের দেখানো হয় স্পেস স্টেশনের ভেতরে আর মাত্র 4 ঘন্টার জন্য অক্সিজেন রয়েছে। ওদিকে গোয়েউনকে গাড়িতে দেখানো হয় সে রেগেমেগে গাড়ি চালাচ্ছে আর বাবার উপর রাগ করছে। সেই সময় তার অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়ে বলে যে এখন পর্যন্ত মরুলাটি ঠিক আছে, আমরা জানতে পেরেছি, এবং মরুলা থেকে সিগন্যাল এসেছে ওই ফ্রিজ থেকে। আর তখন সে আরও রেগে যায়, বলে এখনও তার বাবা মরুলা নিয়েই ভাবছে, কিন্তু রিয়ংকে নিয়ে নয়। কাঁদতে থাকে সে। চলে আসে চিপের সঙ্গে দেখা করতে আর চিপকে বলে কেন একজন ট্যুরিস্টকে ফেলে রাখা হয়েছে আর কেন শুধুমাত্র আপনাদের লোকরা ফিরে এসেছে। আগে তো ট্যুরিস্টকেই বাঁচানো হয় সব রকম বিপদ থেকে, আপনারা এটা করলেন কেন? চিফ তাকে জবাব দেয় তাদের একজন কমান্ডারও সেখানে রয়েছে। আর সে তখন বলে যে কখন আপনারা চালু করবেন উদ্ধারকারী স্পেস, আর আমি আর রিয়ংয়ের মা দেখতে চাই, হয়তোবা এটি আমাদের সঙ্গে তার গুড বাই টকিং হতে পারে, আমাদেরকে অ্যালাউ করুন। তখন চিফ তাদেরকে অ্যালাউ করে। ফাইনালি পুরো টিমকে নিয়ে চিফ আবার বসেছে কিভাবে আসলে এবার পার্ক গঙ্গাকেই পাঠানো যায় এবং কোন স্পেস শিপটি গেলে এবং কিভাবে সেইখানে গিয়ে সেই স্টেশনের সঙ্গে সেটি অ্যাটাচ হলে সে নিরাপদ থাকবে এবং নিরাপদে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। গঙ্গা বারবার বলে যে সে যেতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু বিজ্ঞানীরা তাকে বিভিন্নভাবে সাজেস্ট করতে থাকলে অবশেষে সিদ্ধান্ত নেয় যে রোবোটিক হ্যান্ড ইউজ করা যেতে পারে। এই সময় চিফ বলে রোবোটিক হ্যান্ড আমাদের কাছে নেই, এটি স্পেন থেকে আমাদের কেনা লাগতে পারে। পার্ক গঙ্গা জানায় যে এটি না হলেও হবে, কিন্তু চিফ জানায় না, আমি শান্তির সঙ্গে যোগাযোগ করছি, এবং সাথে সাথে সে শান্তিকে কল লাগায়। শান্তি তো চিফের ফোন পেয়ে প্রথমে অবাক হয়ে যায়। এরপরে কল রিসিভ করলে চিফ তাকে জানায় যে আমাদের এরকম হাত লাগবে রোবোটিক হ্যান্ড, এবং সেটি পাওয়া যায় স্পেনে, আর সেটি কিন্তু অনেক টাকা লাগবে। তখন ক্যাংসুকে সে বলে ক্যাংসু তুমি কি আমাদের এ ব্যাপারে হেল্প করতে পারবে? ক্যাংসু বলে ওকে ম্যাডাম। এরপরে আমাদের রোয়ংয়ের মাকে দেখানো হয় যে তারা রেস্টুরেন্ট বন্ধ রেখেছিল বলে আর কত। এরপর রেস্টুরেন্ট খুলে তারা যখন চুলা জ্বালাতে যায় ঠিক সেই সময় সেখানে ভয়াবহ আগুন লেগে যায়, আর তারা আগুন নেভাতে গিয়ে বরং আগুনটিকে আরও বাড়িয়ে দেয় পানি ঢেলে দিয়ে। আর তখন সেখানে এসে উপস্থিত হয় গোয়ং। গোয়ং দৌড়ে এসে গ্যাস নিয়ে সেই আগুনটিকে নিভানোর চেষ্টা করতে গিয়ে তার হাতের উপরে আগুনের একটি ফুলকি এসে পড়ে। রিয়ং এর ফ্যামিলিকে বাঁচাতে সে তার হাতটিকেই জ্বালিয়ে দেয়। এরপর ডাক্তার ট্রিটমেন্ট করে বলে যে এটিতে সার্জারিও লাগতে পারে আর যত্ন নিতে বলে। ঠিক তখনই গোয়ং এর সেক্রেটারি এসে জানায় যে আর কিছুক্ষণের মধ্যেই স্পেস ক্রাফটটি রওনা দেবে ম্যাডাম, আপনাদেরকে স্টেশনে যেতে হবে। ডাক্তার বের হয়ে গেলে তিনজন এসে রুমে ঢুকলেই তখন গোয়ং জানায় যে স্পেস স্টেশনে সে আর তার মা যে উপস্থিত থাকবে রিয়ংকে মানসিকভাবে বল দেওয়ার জন্য। তখন তিনজন ডিসিশন নেয় কে যাবে। বলে যে আমরা 3 মা গেলে সবাই প্রশ্ন করবে যে রিয়ংয়ের 3 মা কেন, সুতরাং একজন যাক। ওদিকে স্পেস স্টেশনে পার্ক গঙ্গা একেবারেই রেডি, আর তাকে চিফ অনেকভাবে পরামর্শ দিচ্ছে যে সে যেন স্টেশনের কথা শোনে, কোনো রকম ইমোশনাল যেন না হয়ে ডিসিশন না নেয়, এতে তার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে, আর সে জীবন ঝুঁকিতে ফেললে ইভকে কখনোই বাঁচাতে পারবে না, সুতরাং তার বেঁচে থাকা জরুরি। তখন সে চিফকে জানায় তুমি ভয় পেও না, আমি তো এর আগেও গিয়েছি। এরপর পার্ক গং চিফের কাছে সরি বলে যে থি আমি খুব ভালোবাসি ইভকে, তুমি কিছু মনে করো না। আর তখন চিফ তার হাতের ঘড়িটি খুলে পার্কের দিকে বাড়িয়ে দেয়। পার্ক যখন সেটি হাতে পড়তে পারে না তখন সে তার হাতে ঘড়ি পরাতে পরাতে বলে তুমি ইভকে নিয়ে ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। একটা কথা মনে রাখবে, তুমি ইভকে ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসি। এই মধ্যে 4 জন অ্যাস্ট্রোনট ব্যাক করে সিওলে এবং তারা আইওইউ অফিসের সামনে দাঁড়ালে তখন তাদেরকে নিতে আসে ডাক্তাররা। তারা তাদেরকে দেখে হেঁটে আগাতে থাকলে একেবারে টলমল করে সেখানেই পড়ে যায়। আর দুনা দৌড়িয়ে এসে বলে এই স্টুপিড, তোরা তো গ্র্যাভিটিতে এখনো অ্যাডজাস্টই করতে পারিসনি, নিজেদের এত স্মার্ট ভাবলে হবে। এরপরে সবাই মিলে তাদেরকে ধরাধরি করে ভিতরে নিয়ে চলে যায় আর সবার প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া শুরু হয়। এরপর আমাদের স্পেস স্টেশনের মনিটরিং রুমে দেখানো হয়, সেখানে 4 জন অ্যাস্ট্রোনট সহ সকল বিজ্ঞানীরা উপস্থিত, আর রিয়ংয়ের মা এবং তার ফিয়ান্সেও রয়েছে। আর পার্ক গোঙা রেডি তার ক্রাফট ওড়ার জন্য। সকল রকম ডিরেকশন কমপ্লিট করে তারা তখন আদেশ করে পার্ক গঙ্গা এই যানটি ওড়ার জন্য, এবং যানটি তখন উড়তে থাকে এবং সর্বোচ্চ গতি নিয়ে চলতে থাকলে পার্ক গঙ্গার অনেক কষ্ট হলেও সে সেখানে অ্যাডজাস্ট করে। অবশেষে সকল পৃথিবীর বাধা বিচ্ছিন্ন করে যানটি মহাকাশে পৌঁছাতে সক্ষম হলে সবাই অনেক হ্যাপি হয়। আর ঠিক তখনই অনেক জোরে লাল বাটন জ্বলে ওঠে এবং তাদেরকে বলে আর কোনো রকম অক্সিজেন নেই স্পেস ক্রাফটে, অর্থাৎ যেখানে ইভ রয়েছে।
আর পার্ক দোঙা বলে আর কিছুক্ষণ অপেক্ষা করো ইভ, আমি আসছি। এরপর যানটির অলরেডি একটি রোবোটিক হ্যান্ড ভেঙে গেলে আর একটি রোবোটিক হ্যান্ড দিয়ে অনেক কষ্টে পার্ক দোঙা তার যানটিকে স্পেসক্রাফটের সঙ্গে সেট করে এবং সেট হওয়া মাত্রই সেই রোবোটিক হ্যান্ডটি ভেঙে যায়। পার্ক দোঙার অনেক ঝাঁকুনি লাগে যেই মুহূর্তে স্পেসক্রাফটের সঙ্গে তার যানটি অ্যাটাচ হয়ে যায়। তবে সাকসেসফুলি অ্যাটাচ হওয়ার পরে তাকে পৃথিবী থেকে জানানো হয় যে তোমার যন্ত্রটি অ্যাটাচ হয়েছে, এই মুহূর্তে তুমি এর দরজাটি খুলে চলে যেতে পারো স্টেশনের ভেতরে। এরপরে পার্ক দোঙা ভেতরে যেতে থাকে আর আমরা দেখি এবং সবাই দেখতে থাকে যে কিভাবে সেটি বরফে জমে গেছে। সেই মুহূর্তে সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সর্বোচ্চ। তারপর সে খুঁজতে থাকে এবং দেখে যে থার্মাল ব্যাগের মধ্যে রয়েছে ডক্টর রিয়ং। সে ডক্টর রিয়ং বলে ডাকতে থাকলে লিয়ং চোখ খুলে খুশি হয়ে বলে যে রিয়ং জীবিত আছে। এরপরে সে খুঁজতে থাকে কোথায় ইভ, এবং ইভের সে অন্তর্বাস ঝুলতে থাকে বাতাসে। সেটি দেখে সবাই অবাক হয়ে যায় যে এটি কেন ঝুলছে। বলে আরেকটি থার্মাল চেক করতে, আরেকটি থার্মাল ব্যাগ চেক করে সেখানে ইভকে পায় না সে। এরপরে সে রিয়ংয়ের ব্যাগে আবার ফেরত আসে এবং সেখানে আবার পরখ সরিয়ে দেখতে পায় যে রিয়ং তাকে জড়িয়ে ধরে আছে এবং দুজনের গায়ে পোশাক নেই। সবাই এই দৃশ্যটি দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ তারা এরকম দৃশ্যের জন্য মোটেও প্রস্তুত ছিল না। কিন্তু তখন দুনা সেখানে চিৎকার করে বলে ওয়েল ডান। তারা সারভাইভ করার জন্য একজন আর একজনকে জড়িয়ে ধরে আছে, এটা খুবই ন্যাচারাল, বেঁচে থাকার জন্য এটি করতে হয়। দুনা বলে গুড জব কমান্ডার। আর সবাই তখন দুনার কথাতে কনভিন্স হয়, মনে করে তারা বেঁচে থাকার জন্য এটি করেছে। এরপরে পার্ক ডাকতে থাকে ইভ ইভ বলে, আর ইভ তখন চোখের পাতা নাড়াতে থাকলে পার্ক বলে যে তারা বেঁচে আছে কিন্তু তারা আনকনশাস, এবং সেই ব্যাগটি টানতে টানতে সে তখন তার জানের দিকে নিয়ে যায়। আমরা দেখি তার জানে সেই দুজনকে পোশাক পরিয়ে অক্সিজেন সংযোগ দিয়ে বলছে আমরা এখন পৃথিবীতে ব্যাক করব, রেডি। ডক্টর রিয়নকে বলে রিয়ন তোমার মা এবং ফিয়ান্সে লাইনে আছে, তুমি তাদের সাথে কথা বলো। গোইয়ন বিজ্ঞানিক ডক্টর ক্যাংসুর কাছ থেকে হেডফোনটি নিয়ে চলে যায় কথা বলার জন্য রিয়ংয়ের সাথে। রিয়ংয়ের মা রিয়ংয়ের সাথে কথা বলে রিয়ং মা মা বলে, আর গোয়ন বলে আমি তোমাকে মিস করছি রিয়ন, তুমি ফেরত আসো, তোমার কিছু হবে না। মা এবং গোয়ন দুজনের সঙ্গেই রিয়ন কথা বলতে পারে। আর তখন স্পেস স্টেশন থেকে ডিরেকশন দিতে থাকা হয় কিভাবে তারা এখন ফেরত আসবে। এরপর যানটি স্পেস স্টেশন থেকে ছুটিয়ে নেওয়া হয় আর তারা পৃথিবীর দিকে নামতে থাকে, সকল রকম নির্দেশনা পালন করতে থাকে। আর একটি টিম রওনা দেয় তাদেরকে নিতে দেওয়ার জন্য, কারণ কোরিয়ার একটি দ্বীপের কাছে সেটি ল্যান্ড করবে। আর সেই টিমে থাকে ডক্টর দুনাও। এরপর আমাদের দেখানো হয়, টিভিতে দেখানো হচ্ছে কিভাবে সেই যানটি নামবে এবং সেই যানটি নামার দৃশ্যটা কত ভয়াবহ হতে পারে। আর সেটি দেখে তারা নিজেরাও ভয় পায় এবং তার তাপমাত্রার কথা শুনে মনে করে ভেতরের ওরা কিভাবে বাঁচবে, ওরা তো জ্বলে পড়ে যাওয়ার কথা। কিন্তু টিভিতে এই ভয়াবহ নিউজ দেখে তখন তারা সবাই টিভি অফ করে দেয়, ভাবে এই সকল খবর দেখলে তাদের মনের উপরে ইম্প্যাক্ট পড়ছে। একই দৃশ্য দেখানো হয় রিয়ংয়ের মায়ের, আর এদিকে গোয়েউনের মা এবং গোয়েউনের ভাবির। তারাও এই খবরটির ভয়াবহতা দেখে টিভি অফ করে দিয়ে ভাবতে থাকে কি হবে তাহলে। এরপর সেই উদ্ধারকারী যানটি ঢুকে পৃথিবীতে, আর তখনই ভয়াবহতা শুরু হয়, চতুর্দিকে আগুন ধরে যেতে থাকে যানটির। আর তখন তারা আগুনের উত্তপ্ততার গরমে সহ্য করতে পারে না, যেমন তার গতি তেমন তার তাপ। অতিরিক্ত তাপমাত্রার কারণ হিসেবে আসলে যে তাপমাত্রা সৃষ্টি করেছে সেই যানটি খুলে যাওয়ার কথা ছিল, কিন্তু ততক্ষণও খুলছে না, ম্যাল ফাংশনিং করছে আসলে তাদের যানটি। এটি শুনে তারা সবাই ভয় পেতে থাকে, তাহলে এখন তাদের কি হবে। ইভ এবং ডক্টর রিয়ন চিৎকার করতে থাকে, পাক দোঙারও তখন অনেক কষ্ট হচ্ছে এবং সে বলে যে আমি এখনই তাহলে প্যারাশুট ছেড়ে দিচ্ছি। আর সে প্যারাশুট যখন ছাড়ে তখন তাকে নিষেধ করতে চায় যে এখনই যানটি ছুটে যাবে, প্যারাশুট ছেড়ো না, কারণ প্যারাশুট ছাড়লে বিপদ হবে, প্যারাশুট পুড়ে যাবে। এবং হয়ও তাই, প্যারাশুট ছাড়া মাত্র 2টি প্যারাশুট ছিটে পুড়ে চলে যায়। আর মাত্র 2টি প্যারাশুট নিয়ে অনেক কষ্টে যানটি একেবারে ধপাস করে সমুদ্রে এসে পড়ে। আর ঠিক তখনই মেন স্টেশনের সাথে তাদের সকল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সবাই মন খারাপ করতে থাকে যে কি হলো এটা, পৃথিবীতে নেমেও তারা আর বাঁচতে পারলো না নাকি। আর সবার মন খারাপ হয়ে যায়, সবাই একেবারে কাঁদতে থাকে মন খারাপ করে, যেটা কি হলো। এরপর আমাদের সাগরে দেখায় যে প্যারাশুট দুটি ভাসছে আর রিয়ংয়ের মা কাঁদতে থাকে। বিজ্ঞানীরাও সেখানে একেবারে হতাশ হয়ে যায়, একেবারে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, সবার মন খারাপ। ঠিক সেই সময় যানটি উপরে ভেসে ওঠে আর আমাদের ভেতরে দেখানো হয় 3জনই সেখানে স্থির হয়ে আছে এবং যন্ত্রটি কিছুক্ষণ পর সচল হলে তারা সবাই চোখ খুলতে থাকে। এবং পার্ক দং চোখ খুলে সবাই যখন তাকে ঠিক আছে কথা বলতে থাকে যে পার্ক দোঙা জানাচ্ছি, যদিও তারা ছবি দেখতে পাচ্ছিল না, কিন্তু পার্ক দোঙার কথা শুনে সবাই সজাগ হয়ে যায় এবং পুরো স্টেশন ঝিমিয়ে গেছিল। তারা খুশিতে চিৎকার দিয়ে ওঠে যে তারা সবাই ঠিকমতো পৌঁছেছে, স্টেশনের সবাই যেন লাইফ ফিরে পায়, এ যেন এক আনন্দকর পরিস্থিতি।
এরপরে আমাদের দেখানো হয় ইভকে, সে খুশিতে হাসতেও থাকে এবং কাঁদতেও থাকে। রিয়ং বাইরে সাগর দেখে সেও কাঁদতে থাকে। চিফ তখন এই অভিযানের সমাপ্তি ঘোষণা করে। আর এরপর আমাদের দেখানো হয় রিয়ংকে পারদঙা সেই মাথার ক্যাপ খুলে দিয়ে রিলিফ করে বলে, তোমাদের কি বমি পাচ্ছে? যদি বমি পায় তোমরা করতে পারো। দুজনাই প্রথমে জানায় তাদের খারাপ লাগছে না, বমিও পাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর তারা দুজনাই বমি করতে শুরু করলে পাকদঙা হাসতে থাকে আর বলতে থাকে, এটা পৃথিবী, যত পারো বমি করো, তোমরা এখন পৃথিবীতে, কোনো সমস্যা নেই। আর তখন দূর থেকে সাগরটি দেখানো হয় আর এখানেই এই পর্বটি শেষ করে ফেলা হয়। এপিসোড 10-এর শুরুতেই আমাদের দেখানো হয় সবাই এয়ারপোর্টে এসে জমায়েত হয়েছে তাদেরকে স্বাগত জানানোর জন্য, এবং হেলিকপ্টার তাদেরকে নিয়ে আসে, অর্থাৎ কমান্ডার এবং ডক্টরকে। আর সবাই সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে তাদের প্রিয় কমান্ডারকে বরণ করার জন্য। আর সাংবাদিকদের বদৌলতে হাজার হাজার দর্শক সেখানে তাদেরকে কাঁধে করে নিয়ে আসা হয়। পার্ক দং নিজে থেকেই হেঁটে হেঁটে নামতে পারে। আর সবাই তখন করতালির মধ্যে দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানায় এবং তাদেরকে হুইল চেয়ার দিয়ে নিয়ে আসা হয় সমবেত মানুষের মধ্যে। আর সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করতে থাকে। দৌড়ে ছুটে যায় সেখানে গোয়েয়ং, জড়িয়ে ধরে সে গিয়ে ডক্টর রিয়ংকে। আর চিফ জড়িয়ে ধরে ইভকে, শুভেচ্ছা জানায় পৃথিবীতে ব্যাক করার জন্য। এরপরে প্রশ্ন করতে থাকে যে কি হয়েছিল স্পেসে, তারা কেনই বা আটকে গিয়েছিল আর কিভাবে এই কয়েক ঘন্টা তারা বেঁচেছিল। ইভ জবাব দেয় যে সেখানে ট্যুরিস্ট আটকে গিয়েছিল অবজারভেশন মডিউলে, এবং ডেবরিস অবজারভেশন মডিউলে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছিল যে দরজা লক হয়ে যায়, সে বের হতে পারেনি আর এর ফলে আটকে যায়। পাকদঙা সাংবাদিকদের জানায় যে সে শুধু তার কলিগকে বাঁচায়নি, বরং সে তার ভালোবাসার মানুষকে বাঁচিয়েছে, অর্থাৎ ইভ তার ভালোবাসার মানুষ এবং ইভের জন্য সে প্রাণও দিতে পারে। সাংবাদিকরা বলে, তাহলে আমরা এখানে দুজন কাপল পেলাম, যেহেতু একজন কাপল অলরেডি বিয়ে করার ঘোষণা দিয়েই দিয়েছে, তাহলে আপনারাও সাংবাদিক সম্মেলন করে কিছু বলবেন কিনা। কিন্তু সবাই সেখানে চুপচাপ থাকে, কিছু বলে না। গোয়েয়ংকে জিজ্ঞেস করে, আপনাদের বিয়ের কি খবর? আপনি তো এনগেজমেন্ট অ্যানাউন্স করে দিয়েছেন। গোয়েয়ং বলে, আমি তো পারলে এখনই বিয়ে করে ফেলতাম ডক্টর রিয়ংকে। এবার সাংবাদিক ডক্টর রিয়নের কাছে জানতে চায় তার শেষ কয়েক ঘন্টার সেই অভিজ্ঞতা। তখন রিয়নের মনে পড়ে শেষ কয়েক ঘন্টা কিভাবে তারা বেঁচেছিল। সে ইভের হাতে দিয়ে দেয় ম্যাসি সেই টিউবটি, আর তার হাতে তখনও ধরা ছিল সেই মরুলার টিউব আর সেই লটারির টিকিট। আর তখনও সে বলছিল আর্থে গেলে সে প্রতি 15 মিনিটে একবার করে কিস করতে চায় তাকে। আর সে জড়িয়ে ধরে থাকে ইভকে, বলে কবে যাব আর তোমার সঙ্গে নুডলস খাবো। এগুলো ভাবতে ভাবতে তার খুব খারাপ লাগে, কিন্তু সাংবাদিকদের কিছুই বলতে পারে না। ইভ তখন সাংবাদিকদের জানায় যে আমাদের কলিগরা ফিরে এসেছে, ট্যুরিস্ট ফিরে এসেছে, এটা অনেক হ্যাপির খবর। তবে আমরা তদন্ত করে দেখব সেখানে আসলে কি হয়েছিল এবং কি জন্য এই দুর্ঘটনাটি ঘটেছিল। তারপর আমাদের দেখানো হয় ছাদের উপরে সিগারেট খাচ্ছে গোয়েয়ন, আর সেখানে চলে আসে ক্যাংসু। এসে সিগারেট নিয়ে বলে, এখনও তুমি সিগারেট খাচ্ছ? আমি তো জানতাম সিগারেট ছেড়ে দিয়েছো। কি হয়েছে, এতটা আপসেট হয়ে গেছো কেন? তার উপরে এত বিশ্বাস করো না, দেখছো না কি অবস্থায় সে ছিল সেখানে। লাস্ট কয়েক ঘন্টা বেঁচে থেকে সে কি করেছে সেটা তো কেউই জানে না। গোয়েয়ন কোনো কথারই জবাব দেয় না, চলে যায় সেখান থেকে। এরপর ডক্টর দুনা আর চিফকে দেখানো হয় তারা ইভের কামরায় এসে ইভকে হেল্প করতে থাকে সেই ড্রেসগুলো খুলতে, কারণ সেগুলো খুবই টাইট ড্রেস, সে একা খুলতে পারবে না, তাই তাকে তারা হেল্প করতে থাকে। আর ওইদিকে পার্কদোঙা সে দাঁড়িয়ে থাকে তখন রিয়ংয়ের রুমে, আর সেখানে তখন দুনা চলে আসে হেল্প করার জন্য। দুজন মিলে তার ড্রেস খুলতে থাকলে প্যান্ট খুলে দেয়, মোজাটাও খুলতে চায়, কিন্তু ডক্টর রিয়ন বাধা দিয়ে বলে, না ওটা আমি একাই করব। তারা বলে তুমি পারবা না। সেই সময় সে তখন তার পেট ব্যথা করছে এটি নাটক করতে থাকে, বলে তার টয়লেটে যেতে হবে, আর সে একা টয়লেটে যেতে চায়। পার্কদোঙা নিষেধ করে পার্কদোঙায় তখন তাকে টয়লেটের মধ্যে নিয়ে যায়। আর সে বলে যে এখন আমি এখান থেকে টয়লেটে বসতে পারবো, তুমি যাও প্লিজ। পার্কদোঙা বলে, দেখো মাথা ফাটিয়ে ফেলো না। পার্কদোঙা তার সাথে ভালো ব্যবহার করতে থাকলে সে বলে, তুমি আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছো কেন? আর পার্কদোঙা তার দিকে কটমট করে তাকিয়ে বলে যে আকাশে কি হয়েছে আমি জানি না, তবে পৃথিবীতে তুমি ইভের কাছ থেকে দূরে থেকো। সে 1 মাস পরে আবার আকাশে চলে যাবে, তার লাইফ তার, তোমার লাইফ তোমার, বুঝতে পেরেছো? তুমি তোমার মতো থাকবে, ইভের প্রতি যেন কোনো দুর্বলতা আমি না দেখি। এটি বলে সে তখন সেই রুম থেকে বের হয়ে যায়। রিয়ং তখন তার প্যান্ট উপরে তুলে আমরা দেখতে পাই মোজার মধ্যেই লুকিয়ে রেখেছে সে সেই ফ্রিজারটিকে। আর মোজা খুলতে গিয়ে সে ধপ করে আবারও মেঝেতে পড়ে যায়, আর তখনই দৌড়িয়ে চলে আসে আবার তারা টয়লেটে। সে সময় চেয়ারম্যান চই রুমে এসে বলে, কোথায় আমার জামাই, কোথায়? এখানে নেই কেন? এটা তোমার জামাইয়ের রুম। তারা তখন জানায় যে এখন ফ্যামিলি ভিজিট নিষেধ, আপনি কেন এসেছেন? সে বলে, না আমি ডক্টর রিয়ংয়ের সঙ্গে দেখা করে যেতে চাই। সেই সময় রিয়ং চেয়ারম্যানকে ডাকতে থাকে আর সেই ভুজাটি খুলে হাতে নিয়ে নেয়, আর তাকে ওই অবস্থায় দেখে চেয়ারম্যান তো অবাক হয়ে যায়।
পার্কদোঙা তাকে পাজাকলে তুলে আনলে সে বমি করার নাটক করতে থাকে। তারা বলে তোমার তো বমি হওয়ার কথা না। সে তখন চেয়ারম্যানকে জড়িয়ে ধরে আর বলে আপনি এসেছেন, খুব ভালো হয়েছে, আমি খুব অসহায় বোধ করছি। আর পায়ের মোজার সাথে সাথে খুঁজে পেলে সেখানে বমি করতে থাকে। আর সবাই তখন তার বমি করা দেখে অস্বস্তি বোধ করতে থাকে। চেয়ারম্যান চোয়েরও বমি পেতে থাকে। আর সে তখন চেয়ারম্যানের হাতে মোজা দিয়ে বলে আপনি এই মোজাটি নিয়ে যান, ধুয়ে পরিষ্কার করে রাখবেন প্লিজ, কারণ এই মোজাটি অনেক দামি, এটি আমার সাথে স্পেসে গিয়েছিল, মনে রাখবেন। আর মোজাটি নিয়ে বলে আমি এটি কী করবো? সে বলে আপনি ধুয়ে রাখবেন প্লিজ, যান। তখন সে সেখান থেকে বের হয়ে আসে। আর চেয়ারম্যান বের হয়ে বুঝতে পারে হাত দিয়ে ধরে সেটিকে, সেটি সেই ফ্রিজ আসলে। আর তখন খুশি হয়ে যায়। আর চারিদিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে ডাক্তারের কাছে পৌঁছালে ডাক্তার ডাকে সেই ফ্রিজ অক্ষত অবস্থায় চলে এসেছে এবং সেখানে সেই মরুলা। আর সবাই খুশিতে হাসতে থাকে। চেয়ারম্যান চই তো সেটাকেই আদর করতে থাকে যে আমার গ্র্যান্ড চিলড্রেন, তোমরা ভালো আছো। আর রিয়নকে বলে সে সত্যিই অনেক ভালো, এই অবস্থাতেও জীবনের পরোয়া না করে সে এটিকে নিয়ে এসেছে। এরপর ডক্টর সিওনকে দেখানো হয় রিয়নের হাত তুলে ধরে চেষ্টা করছে, আর তখন দৌড়িয়ে চলে আসে সেখানে গোয়ন। গোয়ংকে দেখে তখন সিওন তাদেরকে সেখানে থাকতে বলে চলে যেতে থাকে। আর গোয়ন তখন যে জড়িয়ে ধরে আর রিয়নকে চুমু খেতে থাকে আর বলে তুমি আসলে অনেক ভালো, তুমি বেস্ট, তোমার জন্য বাবা আজকে এত খুশি হয়ে আমাদের বিয়ের পারমিশন দিয়ে দিয়েছে। সে তখন তার মুখে সিগারেটের গন্ধ পায় আর বলে তোমার হাতে কি হয়েছে, তুমি আবার আঘাত পেয়েছো, আবার সিগারেটও খেয়েছো? তখন সে রিয়নকে কিছু বলে না, বাট এবার রিয়ন তাকে জানায় তার মনের কথা, যে সে আসলে তাকে ভালোবাসেনি। তার বাবা তাকে তার কাছ থেকে বাদ দিয়ে দেওয়াতে সে অনেক রেগে গিয়েছিল, রিভেঞ্জ নিতে চেয়েছিল। তাই তো যখন সে তার কাছে এসেছে সে তাকে নাও করতে পারেনি। কিন্তু যখন সে বিয়ের কথা বলেছে সে কিন্তু গোয়েনকে বিয়ের কথায় রাজি হতে পারেনি, কারণ সে বুঝতে পেরেছে সে গোয়েনকে ভালোবাসে না। গোয়েন এই কথা শুনে সেখান থেকে বের হয়ে দৌড়ে চলে যায়। আর ক্যাংসু সেটি খেয়াল করে যে সে খুবই আপসেট। আর ক্যাংসু তার পিছনে পিছনে গিয়ে দেখে গোয়েন একটা সিঁড়িতে বসে কাঁদছে। আর এটি দেখে ক্যাংসু সহ্য করতে পারে না, তার খুব রাগ হয়। তখন চিফ আর ইভ যখন কথা বলছিল তখন সেখানে এসে পার্ক গঙ্গা হাজির হয়। আর পার্ক গঙ্গাকে দুজনেই বলতে থাকে যে তোমার রেস্ট নেওয়া উচিত, বিশেষ করে চিফ। কিন্তু পার্ক গং বলে যে সে একদিনের জন্য ছিল, তার অত রেস্টের দরকার নেই। আর এরপরে ইভকে চিফ জিজ্ঞেস করে কী হয়েছিল আসলে, তুমি আমাকে খুলে বলো তো, কেন সে সেখানে আটকে গিয়েছিল? অবজারভেশন মডিউলে তার যাওয়ার তো কোনো কথা ছিল না। তখন ইভ জানায় সেখানে সে ক্যামেরা ফেলে এসেছিল, মনে হয় সেই ক্যামেরাটি নিতে গিয়ে সে বুঝতে পারেনি যে এর ভয়াবহতা কী হতে পারে। আর ইভকে বলে যে আর কোনো কিছু তুমি খেয়াল করেছো সেখানে? তখন ইভ বলে তেমন কোনো কিছুই নয়, তবে সেখানে মাত্র 15 মিনিটসের অক্সিজেন ব্যাকআপ ছিল। যেটা শুনে চিফ অবাক হয়ে যায়, কারণ 1 ঘন্টার অক্সিজেন ব্যাকআপ থাকার কথা। চিফ বলে তদন্তকারী টিম আগামী সপ্তাহে চলে যাবে স্টেশনে, তারপর আমরা জানবো কি হয়েছে। এদিকে মিনার যত্ন নিচ্ছে তার বোন দুনা। তার বোনকে ঘুমাতে থাকতে দেখে খুশি হয়, বলে ঠিক আছে তোমার এখন অক্সিজেন থেরাপি চলবে। আর তখন দুনা চলে যায় ডক্টর লি এর রুমে এবং ডক্টর লি তখন হাঁটার চেষ্টা করছে। দুনা বলে তোমার তো অনেক প্রোগ্রেস হয়েছে, একা একাই হাঁটতে পারছো। ওদিকে ক্যাংসুও একা একাই হেঁটে বেড়ানোর চেষ্টা করছে আর দুনা সেটি মনিটর করছে। দুনা তাকে হেল্প করতে চাইলে সে হেল্প নেয় না, কিন্তু পরক্ষণে সে দুনার পিছনেই একেবারে মুখ থুবড়ে পড়ে পড়ে। দুনা তো একেবারে অবাক হয়ে যায় যে এটা কি হলো। এরপর আমরা দেখি খাবার সরবরাহকারী যখন ডক্টর রিয়নকে খাবার দিতে আসে তখন রিয়ন তাকে জিজ্ঞেস করে 2 নাম্বার কেবিনে তো ইভ কিম আছে, ঠিক না? তখন তাকে সে জানায় যে হ্যাঁ, ইভ কিমকেও সে খাবার দিতে যায়। আর ইভ কিম তখন তার খাবারগুলো দেখে খুশি হয় আর সেখানে পায় একটি চিঠি, যেখানে লেখা আছে যে আমাদের বাইরে নুডলস খেতে যাওয়ার কথা আছে। এবং একে একে এভাবেই চিঠির আদান প্রদান চলতে থাকে এক ঘর থেকে আরেক ঘরে। ঠিক সেই সময় তার রুমে চলে আসে দৌড়াতে দৌড়াতে গোয়েন, বলে রেগে মেগে যে তুমি আমাকে ভালোবাসো না, এটা হতে পারে না। তোমার আমার রিলেশন যে ভালোবাসার নয় সেটা তুমি বলতে পারো না। আর আমি তোমার উপর থেকে কখনোই হোপ ছেড়ে দিব না, সেটা মনে রেখো, কারণ আমি তোমাকে ভালোবাসি এবং শেষ পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতে চাই। রিয়ন কোনো জবাব দেয় না, তার কথাতে অবাক হয়ে যায়, অবাক হয়ে চেয়ে থাকে তার চলে যাওয়া দেখে। এরপরে আমরা দেখি ডক্টর সিওন মিনার রুমে ঢুকেছে এবং সেখানে গিয়ে সে একটি মোজা দিয়ে বলে এই মোজাটি গিফট পাঠিয়েছে ডক্টর রিয়ন আপনাকে, আর আপনাকে এখন যেতে হবে অক্সিজেন থেরাপিতে। সে মোজাটি পেয়ে খুবই অবাক হয়ে যায়, আস্তে করে বেডের উপর ফেলে দিয়ে বলে এই মোজা সে আমার জন্য গিফট এনেছে। তারপর তার সঙ্গে চলে যেতে থাকে আর মোজাটি পড়ে থাকে যেখানে ছিল সেই টিকিট। এরপরে মিনা আর ডক্টর লিকে একই সঙ্গে নিয়ে যাওয়া হয় অক্সিজেন থেরাপির জন্য।
তখন ডক্টর ডুনা বলে, আমরা তো ইভ কিমকে আর ডক্টর রিয়নকে একই রুমে পেয়ার করে অক্সিজেন থেরাপি দিতে পারি। আর ঠিক সেই সময় ইভের রুমের বাইরে দেখানো হয় ডক্টর পার্ক দোঙাকে। পার্ক দোঙা ইভের রুমে এসে ইভের খাবারের সকল জিনিসপত্রকে নিয়ে যেতে থাকে। তাকে দেখে ইভ চিঠিটিকে লুকিয়ে ফেলে, আর সে যখন খাবারগুলোকে বাইরে রেখে দিতে যায় তখন সে সেটিকে পকেটের মধ্যে লুকিয়ে ফেলে যাতে সে না দেখতে পায়। এরপরে আমরা দেখি ডক্টর রিয়ন ও ইভের রুমের দিকে আসতে থাকে। দোঙা এসে প্রথমেই টিভি বন্ধ করে দেয় যেখানে তারই সেই সাক্ষাৎকার প্রচার করা হচ্ছিল। তারপর সে ইভকে বলে যে ইভ, তুমি আমার উপরে অনেক রাগ করে আছো, আমি জানি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর সে সেখানে নীল ডাউন হয়ে বসে পড়ে আর বলে, আসলে তুমি যখন ছিলে না তখন মিস্টেকেনলি আমি একটা কাজ করে ফেলেছি। এটি হচ্ছে চিফ আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে, আমি তাকে না করতে পারিনি। তখন আমার মনে কি হয়েছিল আমি জানি না, তুমি আমায় মাফ করে দাও, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। দঙার এই সকল কথাগুলো দরজায় সেখানে শুনছিল রিয়ং, এবং রিয়ং সেটি শুনে তার রুমে আবার ব্যাক করে ফেরত চলে যায়। এই সময় আমরা দেখি গোয়েন ফোন করেছে রিয়নের মাকে। রিয়নের মাকে ফোন করে বলে যে আমি আপনাদের সঙ্গে যেতে চাচ্ছি রিয়ংকে দেখার জন্য। গোয়েনকে তারা সম্মান দিয়ে কথা বলে গোয়েন বলে, আমি আপনাদের ছেলের বউ, আপনারা আমার সঙ্গে ভাবে অপরিচিতের মতো কথা বলছেন কেন? তার কথা শুনে তখন তারা সবাই খুবই খুশি হয়ে যায়। এরপরে আমাদের দেখানো হয় ডক্টর রিয়নকে আর ইভ কিমকে একই রুমে পেয়ার করে অক্সিজেন দেওয়া হচ্ছে। তারা বলে, ভালোভাবে অক্সিজেন নাও, কেউ কথা বলো না। তারা চলে গেলে আমরা দেখতে পাই যে মনিটরে দুইটা পেয়ারকেই দেখানো হচ্ছে যে তারা অক্সিজেন নিচ্ছে। আর এদিকে ডক্টর রিয়ন তখন ইভের সঙ্গে কথা বলতে থাকে আর হাসতে থাকে। ইভ বলে, কথা বলো না, এখন সিরিয়াসলি অক্সিজেন নিতে থাকো। ঠিক সেই সময় হঠাৎ করে তাদের রুমের দরজা খুলে দেয়। আমরা দেখি ডক্টর ক্যাংসু সেই রুমে চলে এসেছে খুব রাগ করে, আর বলছে যে তুমি এই কাজ করে ঠিক করনি। আর বুঝতে পারে না রিয়ং আসলে কোন কাজ। সে দৌড়ায় এসে রিয়ংয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, যদিও সে নিজেই ঠিক মতো দাঁড়াতে পারছিল না। এই মারামারির দৃশ্য দেখে হাসি আর চাপিয়ে রাখা যাচ্ছিল না। এমন অবস্থা, সে কি মারতে যাবে তার গায়ের উপরে সে পড়ে যাচ্ছে। অর্থাৎ সে তো নিজেই ব্যালেন্স করতে পারছে না, কিন্তু তার প্রেমিকাকে কষ্ট দেওয়ার জন্য সে মারছে আর বলছে, গোয়েওয়ানকে তুমি কেন কষ্ট দিলে? ইভো তখন এই মার খাওয়াটি বসে বসেই দেখছিল আর মারামারি করা দেখছিল, কাউকে ডাকছিল না এবং তাকে বাজানোরও চেষ্টা করছিল না। ঠিক সেই সময় সেখানে ডুনা দৌড়ায় চলে আসে সিয়ংয়ের সঙ্গে। এসে দেখে যে তাকে এভাবে মারছে এবং তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে। ইভকে বলে, তুমি আমাদের ডাকোনি কেন? ইভ বলে, সে তো এটা ডিজার্ভ করে। এটি শুনে খুবই অবাক হয়ে যায় ডুনা। আর তখন রিয়ংও বলে, আমি আসলেই এটি ডিজার্ভ করি বলে হাসতে থাকে। সে যা করেছে ঠিকই করেছে আমাকে মেরে। ইভও তখন হাসতে থাকে তার কথায়, তার মার খাওয়া রক্ত মাখা মুখ দেখে ভাবে তারা হয়তোবা মন ভেঙে দিচ্ছে দুটো পেয়ারের। এরপরে আমাদের চিফকে দেখানো হয় সে কনফারেন্স করছে অন্য বিজ্ঞানীদের সঙ্গে আর বলছে যে সেখানে 15 মিনিটসের অক্সিজেন ছিল এবং জানায় ক্যামেরার জন্য আসলে এই ঘটনাটা ঘটেছে। শুনে খুবই অবাক হয় বিজ্ঞানী, বলে আমাদের টিম যাবে সেটি চেক করতে, আমরা বুঝতে পারবো আসলে কী হয়েছে। এই সময় আমরা রিয়ংয়ের ফোনটিকে দেখতে পাই, সেই মেসেজ সহ যেখানে সে লিখেছিল সে কেন এসেছে এখানে, আর ফোনে চার্জ না থাকার কারণে অফ হয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় ইভের রুমে খাবার সরবরাহকারী চলে এসেছে খাবার নিয়ে। ইভ তখন খুব খুশি হয় আর নিচে একটি রেস্তোরাঁর মতো দেখে জানতে চাই ওটা আসলে কি। ইভকে তিনি জানান ওটা একটি সুপার স্টোর, সবই পাওয়া যায়। এরপর সব অ্যাস্ট্রোনটদেরই বিভিন্ন ধরনের চিকিৎসা এবং থেরাপির মধ্যে দেখানো হয় যে তারা অবাক হয়ে শুনছে ডক্টর মিনার কার্ডিয়াক রুমে নেওয়া হচ্ছে, আর সবাই অবাক হয়ে যায়। এদিকে মিনার বোন সেখানে পড়ে হাসছে না কাঁদছে কেউ বুঝতে পারছে না। ডক্টর দৌড়িয়ে এসে তাকে তখন সিপিআরএন দিতে থাকে এবং দিতে থাকে কি হয়েছে তার, হঠাৎ কেনই বা তার হার্টের অবস্থা খারাপ হচ্ছে। এক হাতে সে মোজাটিকে জোরে ধরে রেখেছে আর ডক্টর শিওন বলছে, ডক্টর দুনা আপনি ঠিক আছেন? তখন দুনার হাতে সেই লটারির টিকিট। দুনা তখন খুশিতে মরে যাবে এরকম অবস্থা, আর মিনার অবস্থাও খারাপ হয়েছে ওটি দেখেই। দৃশ্য চলে যায় স্পেস মনিটরিং সেন্টার IOU-তে। সেখানে দুজন বিজ্ঞানী বলছে আজকে যে পার্ক দোঙার জন্মদিন সেটা কি সে জানে না ইভ জানে, বলে মনে হয় কেউই জানে না। তারপর দুজন সেখানে কেক নিয়ে প্রথমেই ঢুকে তারা ডক্টর লিয়ের রুমে, এবং সেখানে দেখে সবাই একত্রে রয়েছে, অর্থাৎ দুনা, মিনা এবং ডক্টর লি প্লাস শান্তিও। বলে তোমরা এখানে কি করছো? তারা বলে আমরা কিছুই না, সবার খবর নিতে এক রুমে এসেছি। আর তোমরা? তারা বলে আজ তো পার্ক দোঙার জন্মদিন, আমরা একটা পার্টি করতে চেয়েছিলাম তাই কেক নিয়ে এসেছি। তাই সবাইকে সেখানে থাকতে বলে। সবাই মিলে মোম আর কেকটি নিয়ে ঢোকে ইভের রুমে। তখন সেখানে পার্কদোঙা ছিল, আর পার্কদোঙা এটি দেখে তো একেবারে অবাক হয়ে যায়, কারণ সবাই তাকে উইশ করছে জন্মদিনের। পার্কদোঙা আসলে সবার প্রতি খুশি হয় এবং এগুলো করতে নাই করে। আর তখন সেখানে ডক্টর রিও এসে উপস্থিত হয়। সে দেখে সবাই মিলে পার্কদোঙাকে উইশ করছে,
আর পাকদোনার কলিগ জানায় যে এখন আমি একটা ভিডিও প্লে করব, আমার মনে হয় এটা ইভের দেখা উচিত। এবং সেখানে দেখানো হয় কিভাবে পাকদোঙা সেই ডামিটিকে চুরি করে এবং নিজে যেতে চায় আর বলতে থাকে যে ইভ, তুমি নিশ্চয়ই এখন খুব ভয় পাচ্ছ যেমনটি আমি ভয় পাচ্ছি, আর কাঁদতে থাকে ইভের জন্যে। ইভ সেটি দেখতে থাকে যে আসলে পাকদোঙা তাকে কত ভালোবাসে। সে তখন রিপেন্টেড হয়, বলে তুমি আমাকে ক্ষমা করে দিও যে তুমি এখানে সেখানে বিপদগ্রস্ত হয়েছ। আর সেই দৃশ্যটি রিয়ংও দেখতে থাকে যে পাকদোঙার তাকে কিভাবে প্রপোজ করছে সেখানেও। আর পাকদোঙা এটি দেখে লজ্জায় মুখ ঢেকে ফেলে। ইভ আর কোনো কথা বলতে পারে না। এরপরের ভিডিও ইভকে দেখতে বলে তখন তার কলিগ। পাকদোঙা বন্ধ করতে চাইলেও সেটা সে বন্ধ করে না। যেই মুহূর্তে ইভের অক্সিজেন শেষ হয়ে যায় তখন যে পাকদোঙা বলেছিল আর কিছুক্ষণ বেঁচে থাকো, আমি আসছি, এগুলো দেখে আস্তে করে তার রুম থেকে রিয়ন বের হয়ে আসে। ঠিক তখনই ডক্টর না তাকে দেখতে এসেছিল। ডক্টর না তাকে তার রুমে নিয়ে যায় এবং তার বেডে উঠাতে তাকে হেল্প করতে করতে তাকে অনেক ধন্যবাদ দিতে থাকে আর বলতে থাকে যে ডক্টর রিয়ং না হলে আসলে সে কখনোই মা হতে পারতো না। ডক্টর রিয়ং নিজের জীবন বিপন্ন করেও যেটি করেছে এই জন্য সে চিরকৃতজ্ঞ। আর সে চই ফ্যামিলির মেম্বার না, তাই সে বলে যে একদিন আপনি ঠিকই ভালোবাসার মানুষ পাবেন, যে আপনাকে ভালোবাসবে এবং আপনিও ভালোবাসবেন। আমি বুঝি আপনার মনের অবস্থা, তবে আপনি সুখী হবেন, আমি দোয়া করছি। আর রিয়ং বলে আসলে আপনি আমার অনেক বেশি প্রশংসা করে ফেলছেন। সিন কাট করে ইভকে দেখানো হয় সে একে একে সবগুলো চিঠিই পড়ছে ডক্টর রিয়ংয়ের আর হাসছে একা একাই। ঠিক সেই সময় তার একটি চিঠি বেশিই মনে ধরে নুডলস খাওয়ার কথা। আর তখন সে কল্পনায় ভাবতে থাকে যে তারা চিকেন ফ্রাই খাচ্ছে, নুডলস খাচ্ছে, মুভি দেখছে আর ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। এটি কল্পনা করতেও তার অনেক ভালো লাগছিল, কিন্তু সেই কল্পনার মধ্যেই সীমাবদ্ধ থাকে সেই দৃশ্যগুলো। আবার সে বাস্তবে ফেরত আসে। আর চিঠিটি রেখে তখন সে রিয়ংয়ের রুমে যায়, যেয়ে দেখে রিয়ং সেখানে শুয়ে আছে আর রিয়ংকে বলে আমার সাথে একটু বাইরে যাবে, চলো না নিচে যাই সেই সুপার স্টোরে। তখন রিয়ংও রাজি হয়ে যায়। তারপরে দুজন মিলে যেতে থাকে সেখানে। মেন রাস্তায় এসে সিগন্যালের জন্য দুজন অপেক্ষা করে, যখন সিগন্যাল পড়ে তখন তারা খুব দ্রুত সেটা পার হয়। এরপরে তারা সেই রেস্টুরেন্টে বসে, অর্থাৎ সেই স্টোরে, আর নুডলস অর্ডার করে। এরপর নুডলস দেখে তারা খুবই খুশি হয় আর রিয়ন বলে মনে আছে বলেছিলাম প্রত্যেক দিন আমরা রামেন খাবো, আর প্রত্যেক 15 মিনিটে বলে হাসতে থাকে। কিন্তু সেখানে সে কোনো জবাব দেয় না, সেও হাসতে থাকে। ইভ জানায় আমার কাছে আসলেই সেই স্পেসের দিনগুলোকে এখন স্বপ্নের মনে হয়। এই কথা শুনে রিয়ং একটু থেমে যায়, বুঝতে পারে না আসলে ইভ কী বলতে চাচ্ছে। তারপর ইভ সরাসরি বলে রিয়ন, কেননা আমরা ভুলে যাই সেই আর 2 দিন আমরা কি করেছিলাম স্পেসে। কারণ এখানে দেখো পৃথিবী যারা আমাদেরকে ভালোবাসে, তোমার ফিয়ন্সে তোমার জন্য অপেক্ষা করেছিল, আর পার্কদোঙা লাইফ উৎসর্গ করে আমাকে বাঁচাতে গিয়েছিল। আমাদেরকে যারা ভালোবাসে তাদেরকে কষ্ট না দিই, কেননা তোমার সঙ্গে সেই শারীরিক সম্পর্ক আর কিসগুলোকে মনে করি একটা স্বপ্ন। তখন খুবই মন খারাপ করে ফেলে রিয়ং, জবাব দিতে পারে না তাকে। অবাক হয়ে থাকে, তাকিয়ে থাকে যে এটি কি শুধুই স্বপ্ন মনে হয় তার কাছে। তার কাছে কি এখনও মনে হয় না যে আমি তাকে কত ভালোবাসি আর সেও। আর দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরই মধ্যে দিয়ে পর্ব 10 এখানেই শেষ করে ফেলা হয়।